আমি তোমাদের লাইটের যত ধরনের যত টাইপের অঙ্ক হয় সব করিয়ে দেবো, ঠিক আছে? একদম ওয়ান শট রিভিশন হয়ে যাবে। তোমার লেভেল যাই থাকুক না কেন, তুমি হয়তো কিছু প্রিপারেশন করেছো, তুমি হয়তো কোনো অঙ্ক করোনি, তাও তোমার জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। দেরি না করে আজকে ক্লাসটা স্টার্ট করছি। দেখো, প্রথমে এই ফর্মুলা গুলোকে ভালো করে বুঝবে, ঠিক আছে? এক একটা ফর্মুলা আমার এখানে লেখা আছে। এই ফর্মুলা গুলোর মধ্যে কিছু টাইপের অঙ্ক আছে। তুমি যদি আগের বছরের অর্থাৎ 2017 থেকে 2024-এর মাধ্যমিকের প্রশ্নপত্রগুলো ভালো করে দেখেছো, তাহলে তুমি বুঝতে পারবে যে এই টাইপের কোশ্চেন গুলো বেশি আসছে। এই ফর্মুলার কোশ্চেন গুলো বেশি ইম্পর্টেন্ট, এইগুলো বেশি আসছে। আর এখান থেকে কি আসছে বলতো? এখান থেকে এই ফর্মুলাটা আর ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, এই সূত্র দিয়ে অঙ্ক আসছে। আর না হলে এই কম্পাঙ্ক রিলেটেড অঙ্ক আসছে, ঠিক আছে? এই কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য, এই অঙ্কগুলো বেশি করে আসছে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হয়েছে এইটা। এটা দিয়ে প্রত্যেক বছরই একটা না একটা অঙ্ক থাকে। এটা দিয়ে প্রত্যেক বছরই একটা না একটা অঙ্ক থাকে। আর এখানটাও, ঠিক আছে? এই যে চারটে সূত্র বললাম, এই চারটে সূত্র দিয়েও একটা না একটা অঙ্ক আসেই, একটা না একটা টাইপ আসবেই। তাহলে আমি কি করেছি দেখো, আমি এই যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলোকে তোমাদেরকে একদম জলভাত করে দেবো, ঠিক আছে? একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে। তুমি যদি কিচ্ছু না বুঝতে পারো, আমি বলছি এই ভিডিওটা ক্লিয়ারলি দেখবে, বিশেষ করে এই ফর্মুলাগুলো। অন্য ফর্মুলা তুমি দেখো না দেখো, এই কটা টাইপ কিন্তু অবশ্যই তুমি দেখে রাখবে। আর এটা আমি আর কিছু বলছি না, এটা হচ্ছে তোমার আলোর প্রতিফলনের যে দ্বিতীয় সূত্রটা, কি? আপতন কোণ সমান প্রতিফলন কোণ। এটা মানে কি তুমি বুঝতেই পারছো, ঠিক আছে? তবু আমি একটা কি কাজ করি, বুঝাবো কি? আচ্ছা, বলেই দিচ্ছি, ঠিক আছে? দেখো, এইখানটা দেখো। মনে কর একটা বিভেদ তল আছে। এই বিভেদ তলের ওপর যদি কোনো একটা আলোক রশ্মি এইভাবে আপতিত হয়, যখনই কোনো একটা আলোক রশ্মি বিভেদ তলের উপর আপতিত হলো, আমরা সাথে সাথে একটা অভিলম্ব আঁকি, ঠিক আছে? একটা অভিলম্ব আমরা এইভাবে আঁকলাম। এই যে আলোক রশ্মিটা, এই আলোক রশ্মির সাথে অভিলম্বটা কোন একটা কোণ করে আছে। কত কোণ আমরা জানি না। তো ওই যে কোণটা, যত কোণ করে থাকবে, সেই যে কোণটা, ওই কোণটাকে আমরা বলি আপতন কোণ। এটাকে আমরা বলি আই, ঠিক আছে? এবার এই মানে এই যে আপতন কোণটা যত আছে, প্রতিফলন কোণটাও অতই হতে হবে। মানেটা কি? মানে হয়েছে এই যে আলোক রশ্মিটা, এই যে আলোক রশ্মিটা, এটা বিভেদ তলের উপর যত ডিগ্রি কোণে আপতিত হয়েছে, অত ডিগ্রি কোণে ওটা প্রতিফলিত হবে। যত ডিগ্রি কোণে আপতিত হয়েছে, অত ডিগ্রি কোণে প্রতিফলিত। মানে কি? এটা মনে করো আই আছে, তাহলে এটা এইভাবে প্রতিফলিত হয়েছে, ঠিক আছে? এইভাবে আলোক রশ্মিটা আসছিল, এইভাবে ওইদিকে প্রতিফলিত হলো। আলোক রশ্মি বিভেদ তলে আপতিত হলো, প্রতিফলিত হলো। এবার তুমি মনে করো এই আইটা বাদ দাও। এবার মনে করো যে আপতন কোণটা 30 ডিগ্রি। তাহলে যে প্রতিফলন কোণটা হবে, প্রতিফলন কোণটাও তোমার 30 ডিগ্রি হতে হবে। 30 ডিগ্রি হতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আপতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ, আলোর প্রতিফলনের যে দ্বিতীয় সূত্র, ঠিক আছে? এটা নিয়ে আর কিছু বলছি না, এটা আশা করি তুমি বুঝে গেছো। এটা নিয়ে আর কিছু বলছি না। এবার দেখো, প্রথম টাইপ আমাদের কি? আর ইকুয়াল টু 2f। আরটা কি? এখানে আর হয়েছে এখানে বক্রতা ব্যাসার্ধ। আর 2f, এই এফটা কি? এফটা হয়েছে ফোকাস দৈর্ঘ্য। আচ্ছা, তোমরা বলবে যে এই বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্য এটা কি? ঠিক আছে, জিনিসটা ভালো করে বোঝো। তোমার আশা করি উত্তল দর্পণ, অবতল দর্পণ এগুলো তোমরা জানো, ঠিক আছে? উত্তল দর্পণ বা অবতল দর্পণের মধ্যে আমি কি করলাম, আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি অবতল দর্পণটাকে নিচ্ছি, ঠিক আছে? অবতল দর্পণ কিরকম হয়? এরকম হয়। ভেতরটা মসৃণ থাকে, বাইরেরটাতে তোমার কি থাকে? প্রলেপটা থাকে, ঠিক আছে? বাইরেরটাতে এইভাবে প্রলেপ থাকে। এবার যে কোনো দর্পণের মাঝে একটা প্রধান অক্ষ থাকে, একটা থাকে। এবার এই প্রধান অক্ষর এই যে বিন্দুটা এখানে, এই যে এখানে বিন্দুটা, এই যে দেখতে পাচ্ছ, এই যে লেন্সের এইখানটা, এই যে বিন্দুটাকে আমরা বলবো প্রান্ত বিন্দু, ঠিক আছে? এটাকে আমি মনে করো পি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, পি, এটাকে প্রান্ত বিন্দু বলা হয়। এবার এখান থেকে এতটা দূরত্বে তুমি মনে করো যে ফোকাস দৈর্ঘ্য আছে। এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে? এবার আরেকটু কিছুটা গেলে, ঠিক তুমি মনে করো এই ডিস্টেন্সে, এইখানটা তোমার বক্রতা ব্যাসার্ধ। মানে কি? যেমনি একটা বৃত্তের ব্যাসার্ধ থাকে, মনে করো একটা বৃত্ত, এইরকম একটা বৃত্ত, এই বৃত্তের যেমনি একটা ব্যাসার্ধ আছে,
এই বক্রতা ব্যাসার্ধ জিনিসটাও ঠিক সেরকম, এই লেন্সের ব্যাসার্ধ, এই যে দর্পণটা আছে, এই দর্পণটার ব্যাসার্ধ। তুমি মনে করো এই দর্পণটাকে তুমি এইভাবে টানছো, পুরোপুরি এইভাবে আমরা ড্র করলাম, দর্পণটাকে একটা বৃত্তর মতো করে ড্র করার চেষ্টা করলাম। একটু ছোট হয়ে গেছে, উপরটা জায়গা তো নেই। ঠিক আছে, তুমি মনে করো যে দর্পণের যে কেন্দ্র, দর্পণের কেন্দ্র সেটাকে বলা হয় বক্রতা কেন্দ্র। এই প্রান্ত বিন্দু আর ফোকাস দূরত্বের মধ্যে যদি দূরত্ব কত হয়, আমি ধরলাম এফ, ঠিক আছে, স্মল এফ দূরত্ব হয়, তাহলে আর এফ এর দূরত্বটাও কিন্তু সেম। তুমি একবার লেন্থটা দেখো, লেন্থটা প্রান্ত বিন্দু থেকে ফোকাস বিন্দুর যে দূরত্বটা, আর এই ফোকাস বিন্দু থেকে বক্রতা কেন্দ্র দূরত্ব, এই দুটো দূরত্ব কিন্তু সেম। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি না যে r ইকুয়াল টু 2f। এই প্রান্ত বিন্দু থেকে ফোকাস যে বিন্দু, এটা দূরত্ব যদি f হয়, এই f টাকে আমরা কি বলছি, f টাকে এখানে আমরা বলছি ফোকাস দৈর্ঘ্য। ঠিক আছে, এই f টাকে আমরা বলছি ফোকাস দৈর্ঘ্য। প্রান্ত বিন্দু থেকে ফোকাস বিন্দুর মধ্যে দূরত্ব ফোকাস দৈর্ঘ্য, ওটাকে আমরা বলছি। এবার তাহলে এই ফোকাস বিন্দু থেকে আর বিন্দুর যে দূরত্ব, সেটাকে আমরা ফোকাস দৈর্ঘ্য বলতে পারি, কারণ দুটো লেন্থ তো একই না। প্রান্ত বিন্দু থেকে ফোকাস বিন্দুর যা দূরত্ব, ফোকাস বিন্দু থেকে বক্রতা ব্যাসার্ধ দূরত্ব সেম। তাহলে বক্রতা ব্যাসার্ধ দূরত্বটা কি হবে, প্রান্ত বিন্দু থেকে বক্রতা ব্যাসার্ধ, আমি কি বলতে চাইছি ভালো করে বোঝো, প্রান্ত বিন্দু থেকে বক্রতা ব্যাসার্ধ দূরত্ব, এই যে দূরত্বটা, এটা কত হবে, এটা কত হবে, এটা এই যে ফোকাস দৈর্ঘ্য যেটা আছে, যে এফ, এফ এর ডবল হবে। এফ কেন বলছি, কারণ দেখো এই লেন্থটা, দেখো এই লেন্থটা যা, এই লেন্থটাও তাই, এই যে দূরত্বটা যা, এই দূরত্বটাও তাই, তাহলে এটা আমাদের কত হয়ে যাবে, এটা আমাদের হয়ে যাবে 2f। প্রান্ত বিন্দু থেকে ফোকাস বিন্দু দূরত্বটা হয়েছে ফোকাস দৈর্ঘ্য। এবার এই ফোকাস বিন্দু থেকে আবার বক্রতা বিন্দু দূরত্বটাও কিন্তু ফোকাস দৈর্ঘ্যের সমান। তার মানে এখানটা কি আছে, এখানটা একটা f, আবার এখানেও একটা f, তাহলে f প্লাস f নিয়ে আমরা এই প্রান্ত বিন্দু থেকে বক্রতা কেন্দ্রের যে মোট দূরত্বটা আমরা পাচ্ছি, সেটা আমরা পাচ্ছি 2f। ঠিক আছে, ফোকাস দৈর্ঘ্য ডবল, ফোকাস দৈর্ঘ্য ডবল। ঠিক আছে, তো এটাই হয়েছে সূত্র। ঠিক আছে, এবার এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। ঠিক আছে, প্রথম অঙ্কটা দেখো কি বলছে, একটা উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 30 সেন্টিমিটার, যেটা আমি এক্ষুনি পড়ালাম। ঠিক আছে, যেটা আমি এক্ষুনি পড়ালাম, দেখো উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 30 সেন্টিমিটার। দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, ঠিক আছে, এটা নয় কিন্তু, এগুলো না, এগুলো উপরে যেগুলো আছে এগুলো না, এগুলো কাটো। একটি উত্তল দর্পণ বলেছে বক্রতা ব্যাসার্ধ 30 সেন্টিমিটার, তার ফোকাস দৈর্ঘ্যটা কত, r ইকুয়াল টু 2f। আমাদের কি বলে দিয়েছে, আমাদের বলে দেওয়া আছে বক্রতা ব্যাসার্ধ, r টা আমাদের বলে দিয়েছে 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা কি পাবো, দেখো f ইকুয়াল টু r বাই 2 পাবো। এই যে 2টাকে r এর নিচে নিয়ে যাবো, 2টাকে r এর নিচে নিয়ে যাবো, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 30 বাই 2, তাহলে ফোকাস দৈর্ঘ্য আমাদের পেয়ে গেলাম আমরা 15 সেন্টিমিটার। এটা, এই অঙ্কটা হয়ে গেল। এর নিচে দেখো আরেকটা সেম টাইপের অঙ্ক আছে। ঠিক আছে, এবার এটাকে দেখো কি বলছে, বলছে একটা অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে এর বক্রতা ব্যাসার্ধ কত, আমাকে আরটা বার করতে বলেছে। ঠিক আছে, আমাকে আরটাকে বার করতে বলেছে, আর আমাকে বার করতে বলেছে, আর আমাকে ফোকাস দৈর্ঘ্যটা দেওয়া আছে 20 সেন্টিমিটার একটা অবতল দর্পণে। সেম ফর্মুলা, r ইকুয়াল টু 2f, r ইকুয়াল টু 2 ইন্টু f এর মান কত, f এর মান ডাইরেক্ট বসিয়ে দাও 20, তাহলে আমাদের বক্রতা ব্যাসার্ধ কত হয়ে গেল, 40 সেন্টিমিটার। ঠিক আছে, দেখো আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, দেখো একদম সেম কোশ্চেন। দেখো অবতল দর্পণ দেওয়া আছে, অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ দেওয়া আছে, আর এর মানটা দেওয়া আছে, বলছে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য। ঠিক আছে, এফ এর ভ্যালুটা বার করতে হবে, সূত্র তোমরা জানো, সূত্র কি, আর ইকুয়াল টু 2f। তো এটা আমি আর বলছি না, এটা কোন অপশনটা হবে, কোনটা কারেক্ট অপশন হবে, সেটা তোমরা কি করবে, তোমরা কমেন্টে এবার বলবে। অনেকে বলবে কেন করছি, আমি চরতরিতেও এমনি করেছি, আর ওটা করার জন্য কিন্তু অনেক স্টুডেন্টের উপকার হয়েছে, অনেকের ভালো লেগেছে, অনেকের কিন্তু অঙ্ক করতে সুবিধা হয়েছে। এখানেও আমি ওইভাবে করব, কিছু অঙ্ক করাবো, কিছু অঙ্ক তোমাদেরকে নিজেদের করতে দেবো, একদম সেম টাইপের অঙ্ক দেবো, এই না যে পুরো নতুন অঙ্ক দিচ্ছি, সেটা না, যেমনি টাইপ আমি এখানে দেখাবো ওই টাইপেরই অঙ্ক দেবো, ওটাই তোমরা নিজেরা করবে। এবার আমরা এলাম টাইপ 2 তে। টাইপ 2 টা হয়েছে রৈখিক বিবর্তন। ঠিক আছে, এই যে এখানে এমটাকে বলা হয়
রৈখিক বিবর্ধন। ভিটা কি? ভিটা হলো এখানে প্রতিবিম্ব দূরত্ব, মানে একটা প্রতিবিম্ব থেকে লেন্সটা কত দূরে আছে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। আর এটা হলো বস্তু দূরত্ব ইউ, ইউটাকে আমরা বলবো বস্তু দূরত্ব। আর এটাকে কি বলবো? আইকে আমরা বলবো প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা। প্রতিবিম্বের দৈর্ঘ্য বা প্রতিবিম্বের উচ্চতাটাকে আমরা বলবো আই, ওটাকে আমরা লিখবো আই দিয়ে, ঠিক আছে। প্রতিবিম্বের উচ্চতা আমি লিখছি, উচ্চতা বা দৈর্ঘ্য একই জিনিস, ঠিক আছে। দৈর্ঘ্য বললে আই লিখবো, উচ্চতা বললেও আই লিখবো। এবার নিচে যে ও আছে ওটাকে আমরা লিখবো বস্তু দৈর্ঘ্য, বস্তু দৈর্ঘ্য বা বস্তুর উচ্চতা। যখন আমাদের বলবে প্রতিবিম্ব দূরত্ব বা বস্তু দূরত্ব, তখন আমরা ইউজ করব কি এম ইকুয়াল টু ভি বাই ইউ, এই ফর্মটাকে তখন আমরা ব্যবহার করব, তখন আমরা এটা করব। আবার যখন আমাদের প্রতিবিম্বের উচ্চতা বা দৈর্ঘ্য বা বস্তু দৈর্ঘ্য আমাদের দেওয়া থাকবে, তখন আমরা ব্যবহার করব এম ইকুয়াল টু আই বাই ও, ঠিক আছে। এই দুটো আলাদা ফর্মুলা, দুটো আলাদা ফর্মুলা, কিন্তু অ্যান্সার সেম আসবে, খালি ফরম্যাটটা ঠিক রাখতে হবে, ফরম্যাটটা যেন ভুল না হয়। বলছে একটি উত্তল দর্পণের সামনে 30 সেন্টিমিটার দূরত্বে একটি বস্তু রাখা হলে দর্পণে তার উচ্চতার 1/3 ভাগ উচ্চতা সম্পন্ন একটি প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে প্রতিবিম্বের দূরত্বটা নির্ণয় করো। আমাকে এখানে বার করতে বলছে প্রতিবিম্বের দূরত্ব, তুমি বুঝতেই পারছো এটা প্রতিবিম্বের দৈর্ঘ্য বলেনি, প্রতিবিম্ব দূরত্ব বার করতে বলছে। আর এখানটাও দেখো, এখানটা কি বলছে, দেখো এখানটা কি বলছে, 30 সেন্টিমিটার দূরত্বের, আমাকে দৈর্ঘ্য বলেনি, আমাকে দূরত্ব বলেছে, মানে এটা আমাদের হচ্ছে ইউ, আমাদেরকে এখানে ইউ বলে দিয়েছে। তো ইউ এখানে কত বলে দিয়েছে? ইউ বলে দিয়েছে 30 সেন্টিমিটার। এটা কি? এটা বস্তু দূরত্ব। রাখা হলে দর্পণে তার উচ্চতার 1/3 ভাগ, ঠিক আছে, 1/3 ভাগ উচ্চতা সম্পন্ন একটি প্রতিবিম্ব গঠিত হয়। তো এবার বিবর্ধনের সূত্রটা কি ছিল? তোমরা লিখবে বিবর্ধন m ইকুয়াল টু ভি বাই ইউ। এখানে কিন্তু আমাকে এই ভি এর ভ্যালুটাই বার করতে বলেছে, ঠিক আছে, এটাই আমাকে বার করতে বলেছে, এটা আমি জানি না। ইউর ভ্যালু জানি, এমটা আমাকে বার করতে হবে। এমটা কি? এম সমান হয়েছে ভি বাই ইউ। এবার এই যে ভি বাই ইউ, এই যে ভি বাই ইউ, এটা আবার কিন্তু কার সমান বলতো? ওই 1/3 ভাগ উচ্চতার সমান, ঠিক আছে। কেন আমাকে কি বলছে দেখো, কোশ্চেনটা পড়ো। তার উচ্চতার 1/3 ভাগ উচ্চতা সম্পন্ন একটা প্রতিবিম্ব আমি পেলাম, ঠিক আছে। এই প্রতিবিম্বটা কখন পাবো আমি? প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব সেম হচ্ছে, বিবর্ধনের সমানই হচ্ছে, তাহলে বিবর্ধন সমান 1/3 ভাগ ওটা হয়ে যাচ্ছে। তাহলে এখানটা আমরা এখান থেকে লিখতে পারবো, তাহলে এটাকে যদি 1 নম্বর দিই, এই 1 নম্বর থেকে আমরা লিখতে পারবো যে ভি বাই ইউ ইকুয়াল টু 1/3। এটা আমরা কোথা থেকে পেলাম? এটা আমরা প্রশ্ন থেকে পেলাম। তাহলে ভি বাই ইউর ভ্যালু কত দিয়েছে এখানে? 30 সেন্টিমিটার ইকুয়াল টু 1/3। এখান থেকে আমাদের দেখো প্রতিবিম্বের দূরত্ব বেরিয়ে গেল, ভি ইকুয়াল টু 1 ইন্টু 30/3। তাহলে এখানটা কাটাকুটি করে এলো 10, আমাদের প্রতিবিম্ব দূরত্ব বেরিয়ে গেল 10 সেন্টিমিটার, ঠিক আছে। এটা হবে অ্যান্সার, এটা হবে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো পরের টাইপটা কি বলছে। পরের টাইপে দেখো একদম সেম অঙ্ক, দেখো একটা বস্তু কি বলছে, দেখো একটা বস্তু উত্তল লেন্স থেকে 15 মিটার দূরে রয়েছে, দেখো এখানে বস্তু দূরত্ব দেওয়া আছে, ইউটা এখানে দিয়ে দিয়েছে, এবং এর প্রতিবিম্ব লেন্স থেকে, দেখো এখানে প্রতিবিম্ব বলে দিয়েছে, প্রতিবিম্ব লেন্স থেকে 10 সেমি দূরে, 10 সেমি দূরে গঠিত হলে, দেখো এটা হচ্ছে ভি, ঠিক আছে, ভি আমাদের দেওয়া আছে, গঠিত হলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কত। দেখো কত সহজ অঙ্ক। এটা দূরে আছে, দূর, দূর মানে কি? এখানে দূরত্ব। তাহলে এখানে আমাদের কোন ফর্মুলাটা হবে? এম ইকুয়াল টু ভি বাই ইউ, ঠিক আছে। এবার এটার ভ্যালুটা তোমরা ভ্যালু পুট করে কমেন্টে আমাকে কমেন্ট করবে, কমেন্ট করবে। আর হ্যাঁ, একটা জিনিস আমি এখানে বলতে ভুলে গেছিলাম, ঠিক আছে। আলো অধ্যায়ের এই একটা সুবিধা আছে যেটা অন্য কোনো অধ্যায় নেই। কেন? কারণ আলো অধ্যায়ে বেশ কিছু তোমাকে অঙ্কতে এমন থাকবে যেখানে কোনো ইউনিটের কোনো কিছু লাগবে না, যেমনি বিবর্ধন, বিবর্ধনের কিন্তু কোনো ইউনিট হয় না। এটা বস্তু দূরত্ব,
প্রতিবিম্ব দূরত্ব, এটা বস্তু দূরত্ব, এদের ইউনিট হয়, কিন্তু বিবর্ধনের কোনো ইউনিট হয় না। আর ওইদিকে এবার যখন আমরা প্রতিসরাঙ্কর অঙ্ক করব, আলোর প্রতিসরাঙ্কেরও কোনো ইউনিট হয় না। এবার দেখো পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলছে, একটা উত্তল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব কোনো দিকেই পাওয়া গেল না। দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? এই রকম কোশ্চেন যদি পরীক্ষাতে দেয়, অনেকে বুঝতে পারে না, অনেকে না বোঝার জন্য কি হয় বলতো, এই কোশ্চেন গুলো ছেড়ে চলে আসতে হয়। তো এখানে জানো এটা একটা সলিউশন আমি দেব, তার আগে এটা কোশ্চেনটাকে ভালো করে বোঝো। বলছে একটা উত্তল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলে, ঠিক আছে? মনে করো এই একটা উত্তল লেন্স, দাঁড়া, মনে করো এই একটা উত্তল লেন্স। এবার এই উত্তল লেন্স থেকে, এটা হলো আলোক কেন্দ্র ও, এবার এই উত্তল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে, মনে করো এই ডিস্টেন্সটা হয়েছে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, তাহলে এই 20 সেন্টিমিটার দূরে একটা বস্তুকে রাখা হয়েছে। মনে করলাম যে আমি যে এইখানটা বস্তুটা রাখা হয়েছে, এখানটা বস্তুটা আমি ধরলাম রাখা হয়েছে। রাখার ফলে কি হলো, উৎপন্ন প্রতিবিম্বটা কোনো দিকেই পাওয়া গেল না। মানে এই যে এখানে যে লেন্সটা আছে, এই লেন্সের এখানে কোথাও প্রতিবিম্বটা পাওয়া গেল না। এটা কি করে হবে? এই যে এখানে কি বলছে কোশ্চেনে দেখো, প্রতিবিম্ব কোনো দিকেই পাওয়া গেল না, পাওয়া গেল না। এই পার্টটাই সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে লেন্সের ফোকাস দূরত্ব কত বলছে। দেখো লেন্সের ফোকাস দূরত্বটা এখানে আমাদের কোনো দিকে পাওয়া গেল না। আর আরেকটা জিনিস দেখো এখানে কি বলছে, দেখো লেন্সের ফোকাস দূরত্ব। তুমি বলবে আমাদের ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল m=v/u। তো এখান থেকে আমরা ফোকাস দূরত্ব কি করে বার করব? আসলে এই কোশ্চেনটা তোমাকে হিন্ট দেওয়া হয়েছে যে লেন্সটা কোথায় আছে, বস্তুটা কোথায় আছে সেটা তোমাকে হিন্ট দিয়ে দিয়েছে। আর এমনিতেও আমরা একটা জিনিস জানি, এমনিতেও একটা জিনিস মনে রাখবে যে কোনো উত্তল লেন্সের বা অবতল লেন্সের যদি আমরা ফোকাস বিন্দুতে কোনো বস্তুকে রাখি, তখন ওই বস্তুর প্রতিবিম্ব পাওয়া যাবে না, কারণ ওই প্রতিবিম্বটা অসীম ক্রিয়েট হবে, ইনফাইনাইট হয়ে যাবে। তো ইনফাইনাইটের ক্ষেত্রে আমরা প্রতিবিম্বটাকে দেখতে পাবো না। এটা কখন হবে? যখন আমরা কোনো লেন্সের ফোকাস বিন্দুতে যখন আমরা এটাকে রাখবো। তো আমি ধরলাম যে এই যে বস্তুটা আমি এখানে রেখেছি, এটাই হয়েছে ফোকাস বিন্দু। এই ফোকাস বিন্দুতে রাখার কারণেই বস্তুর কোনো প্রতিবিম্ব ক্রিয়েট হচ্ছে না। কেন? কারণ বস্তুর প্রতিবিম্বটা অসীমে গঠিত হয়েছে, মানে ইনফাইনাইট হয়ে গেছে। ইনফাইনাইট হয়ে যাওয়ার কারণে সেটা আমরা খুঁজে পাচ্ছি না। বুঝতে পেরেছো? এটা কেন হচ্ছে? এটা একটা ছক আছে, ওই ছকটা আমাদেরকে মনে রাখতে হবে। কখন বস্তুর প্রতিবিম্ব কিভাবে গঠিত হবে বা কি রূপ গঠিত হবে সেটা দেখো, এখানে দেখো দেওয়া আছে। এই ছকটা আমি তোমাদের জন্য দিয়েছি, এই ছকটা একটু কষ্ট করে মাথায় রাখার চেষ্টা করবে, যদি এই রিলেটেড অন্য কোনো অঙ্ক দেয় তো। কিন্তু আমার মনে হয় না যে এরকম কোনো অঙ্ক দেবে, তাও দিতেও পারে, কারণ এটা কিন্তু সালের প্রশ্ন, ঠিক আছে? এটা 2019-এ কোশ্চেনটা অলরেডি এসেছিল মাধ্যমিকে, তাই আমি এটা বলছি যে একটু গুরুত্ব দিচ্ছি। এই অঙ্কটা একটু ভালো করে দেখবে, ঠিক আছে? দেখো এখানে ভালো করে দেখো, আমাদের লেন্স ছিল উত্তল লেন্স, উত্তল লেন্স ছিল কোশ্চেনে। আর দেখো এখানে কি বলছে, বলছে ফোকাস দূরত্ব বার করতে বলেছে। আর দেখো কি বলছে, দেখো উত্তল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব কোনো পাওয়া যায়। তার মানে দেখো এখানে কি বলছে, বলছে বস্তুর অবস্থান কোথায়? অসীম আছে, দেখো এখানে অসীম, দেখো ইনফাইনাইট, দেখতে পাচ্ছ? প্রতিবিম্বের অবস্থান কোথায়? দেখো আছে ফোকাসে, দেখতে পাচ্ছ ফোকাসে। কেন? দেখো প্রতিবিম্বের আকারটা দেখো কি বলছে, প্রতিবিম্বের আকারটা দেখো বলছে বস্তু সাপেক্ষে অসীম, বস্তু থেকে অসীমে আছে, ইনফাইনাইট আছে, মানে বস্তুর আকার যতটা তার থেকে ইনফিনিটিতে আছে প্রতিবিম্বের আকারটা, তাই আমরা প্রতিবিম্বটা দেখতে পাচ্ছি না। ওটা নগণ্য, খুবই নগণ্য ওটা, ঠিক আছে? দেখো বলছে প্রায় বিন্দু সদৃশ, দেখো এই লাইনটা দেখো, প্রায় বিন্দু সদৃশ, ওটা বিন্দুর আকারে আছে, তাই আমরা ওটাকে দেখতে পাচ্ছি না, নগণ্য ধরা হচ্ছে। আর প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি? অসৎ সমশীর্ষ, দেখো এটাও এখানে দেওয়া আছে কোশ্চেনে, ঠিক আছে? তো এই টেবিলটা তোমরা একটু কষ্ট করে মনে রাখবে। আর বিশেষ করে যেটা আমি তোমাদেরকে বলবো, এই প্রতিবিম্বের বৈশিষ্ট্য মনে রাখার দরকার নেই অত, প্রতিবিম্বের বৈশিষ্ট্যও লাগবে না, প্রতিবিম্বের আকারও, এই ভ্যালুগুলো জানতে লাগবে না, ঠিক আছে? যে m=1, এই যে ভ্যালুগুলো এগুলো তোমাদের লাগবে না, এগুলো বেকার, এগুলো তোমাদের কিচ্ছু লাগবে না। তোমরা খালি কি করবে, তোমরা খালি সবচেয়ে গুরুত্ব দিয়ে দেবে বস্তুর অবস্থান, কোন অবস্থানে প্রতিবিম্বের অবস্থান কোথায় হচ্ছে, এটা তোমার আসবে। দেখো এখানে কি বলছে, দেখো অবতল দর্পণে,
বস্তুর অবস্থান অসীমে আছে, বস্তুর অবস্থান অসীমে আছে, প্রতিবিম্বের অবস্থান কোথায় আছে? ফোকাসে আছে। বস্তুর অবস্থান দেখো, এটা এখানে দেখো বক্রতা কেন্দ্রতে আছে, প্রতিবিম্বের অবস্থানটাও বক্রতা কেন্দ্রতে আছে। তো এই বস্তুর অবস্থান আর প্রতিবিম্বের অবস্থানগুলো মনে রাখবে। আর যে আর ওইটার কারণে প্রতিবিম্বের আকারটা কতটা, মানে কি ক্রিয়েট হচ্ছে, কতটা আকারের প্রতিবিম্ব তৈরি হচ্ছে, সেই প্রতিবিম্ব তৈরি, ওইটুকুটা খালি মনে রাখবে। আর এখান থেকে আর কিচ্ছু লাগবে না। আর নিচেও দেখবে একটা গুরুত্বপূর্ণ, একটা ইম্পর্টেন্ট, একটা কি বলবো, আর নিচেও দেখবে একটা ইম্পর্টেন্ট ইয়ে আছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, এই ইনফরমেশনটা গুলো একটু পড়বে, ব্যাস, ঠিক আছে। এবার দেখো পরের টাইপটা, দেখো পরের টাইপটা কি বলছে, উৎকল লেন্স থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত 3 মিটার উচ্চতা বিশিষ্ট বস্তুর 4.5 মিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠিত হয়েছে। প্রতিবিম্বটি লেন্স থেকে কত দূরে, লেন্স থেকে কত দূরে গঠিত হচ্ছে, এটা কি বার করতে বলেছে আমাকে? প্রতিবিম্ব দূরত্বটা বার করতে বলেছে। প্রতিবিম্ব দূরত্বকে আমরা কি দিয়ে লিখি? ভি, ভি দিয়ে লিখি। এক একটা ডেটা গুলোকে নিচ্ছি, দেখো 4.5 মিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব, মানে এটা হচ্ছে প্রতিবিম্ব দৈর্ঘ্য, তো প্রতিবিম্ব দৈর্ঘ্যটাকে আমরা কি দিয়ে লিখি? আই দিয়ে। আর উপরে দেখো, এখানটা দেখো 3 মিটার উচ্চতা বিশিষ্ট, 3 মিটার উচ্চতা বিশিষ্ট, এইটা কি বলা আছে? 3 মিটার উচ্চতা বিশিষ্ট বস্তু, 3 মিটার উচ্চতা বিশিষ্ট বস্তু, এটাকে আমাকে বলে দিয়েছে ও, বস্তু দৈর্ঘ্য বলে দেওয়া আছে। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম হয় বস্তু দৈর্ঘ্য থাকবে, না হলে বস্তুর উচ্চতা। দেখো, বস্তু দৈর্ঘ্য আছে, না হলে বস্তুর উচ্চতা থাকবে, ব্যাস এই কটাই থাকবে, আর অন্য কিছু থাকবে না। বস্তু দৈর্ঘ্য নাহলে বস্তু উচ্চতা আছে, এটা আমাদেরকে বস্তু দৈর্ঘ্য দেওয়া আছে। এবার আমরা কি করব? ভ্যালুটাকে পুট করব। আর এখানে দেখো কি বলছে, 10 সেমি দূরে অবস্থিত, এটা আবার কি দেওয়া আছে বলতো? এটা আবার দেওয়া আছে আমাদেরকে বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব ইউ এখানে দেওয়া আছে। এবার তুমি বলবে দাদা আইও দেওয়া আছে, ও দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ভি বার করতে হবে। তো এটা আমরা কি করে করব? এটা করার জন্য ঠিক ওই বিবর্ধনের ফর্মুলাটাই লাগবে, ওই ফর্মুলা দিয়েই হয়ে যাবে। কিন্তু একটা জিনিস এখানে দেখবে, এখানে দেখো 10 সেমি আছে, 10 সেন্টিমিটার আছে, এটাকে কিন্তু আমাকে মিটার করতে হবে। কেন? এটা দেখো, এটা 3 মিটার আছে, এটাও 4.5 মিটার আছে, তাহলে আমাকে এই 10 সেমিটাকে 10 সেন্টিমিটার আগে করতে হবে। তাহলে কি হবে? ইউ ইকুয়াল টু 10 সেন্টিমিটার, তো দেখো এটা 10 সেন্টিমিটার, তাহলে এটা 10/100 করলে এটা মিটার হয়ে যাবে, 10/100, তাহলে এটা হয়ে যাচ্ছে 0.1 মিটার। এবার আমরা ডাইরেক্ট ফর্মুলাটা বসাবো। কি ছিল বিবর্ধনের ফর্মুলা? এম ইকুয়াল টু ভি বাই ইউ ইকুয়াল টু আই বাই ও। ঠিক আছে, এখানে এম এর কোনো দরকার নেই, এই ফর্মুলাটাতে কি হচ্ছে, এম এর কোনো দরকার পড়ছে না, ব্যাস এই গুলোকে কাজ করলে আমরা ফর্মুলাটা পেয়ে যাবো। অনেকে তোমাকে এইভাবে দেখাবে যে এম ইকুয়াল টু ভি বাই ইউ করলো, করে ওর ভ্যালুটা বার করে আবার ওই এমটাকে সমান করলো আই বাই ও দিয়ে, ঠিক আছে, বা উল্টো ভাবে, আমি উল্টো বললাম, সরি, এম ইকুয়াল টু আই বাই ও করলো, করে এই বিবর্ধনের ভ্যালুটা বার করলো, এই ভ্যালুটা এখানে বসালো, বসিয়ে এম ইকুয়াল টু ভি বাই ইউ করে এটাকে বার করবে। কিন্তু ওইভাবেও হবে, আমি এইভাবে এখানে কেন করছি না, কারণ বিবর্ধনের আমাকে বার করতে বলেইনি কোশ্চেনে। তুমি দেখো কোশ্চেনে কোথাও বিবর্ধন আছে? আছে কোথাও বিবর্ধন? নেই। তাহলে আমি এখান থেকে কি করছি, আমি এটাকে ক্যালকুলেশন, এই যে এখানে যে এক্সট্রা পার্ট করছে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা আমি করছি না, আমি ডাইরেক্ট এই সমীকরণটাকেই এম এর জায়গাতে বসিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছো? বসিয়ে আমি অঙ্কটা করছি, দেখো অঙ্কটা এবার করো। আমাকে বার করতে হবে ভি, তাহলে এটাকে সাজিয়ে নি একটু, ভি ইকুয়াল টু ইউটাকে আই এর কাছে পাঠিয়ে দাও, তাহলে ইউ ইন্টু আই বাই ও। তাহলে এখান থেকে আমরা কি পাবো? ভি ইকুয়াল টু ইউর ভ্যালু বসাও, ইউর ভ্যালু 0.1 ইন্টু আয়ের ভ্যালু কত দেওয়া আছে দেখো, 4.5, 4.5 বাই, এখানে ও এর ভ্যালু কোথায়? ওর ভ্যালু হচ্ছে 3 মিটার, ঠিক আছে, 3 মিটার, 3 মিটার, এটা আমাদেরকে দেওয়া আছে। এবার এই দশমিক গুলোকে তুলে দাও, এই যে 1 তুলে দাও, 4.5 তুলে দাও, তাহলে এখানে নিচে কি থাকছে? নিচে আসবে 10, এরও নিচে আসবে 10। এবার এটা দিয়ে একটু ক্যালকুলেশন করো, ঠিক আছে, 5 9 45, 5 2 এখানে 10, 3 তিরিকে 9, আর কাটাকুটি আর যাচ্ছে, 10 2 20, আর যাচ্ছে কি, এখানে তো 1 আছে, না
আর যাচ্ছে না কাটাকুটি, তাহলে এখানে আমাদের অ্যান্সার কত চলে আসছে, ভি ইকুয়াল টু 3/20, এটা আমাদের অ্যান্সার চলে আসছে। এবার এটাকে ক্যালকুলেশন করলে আমাদের ওই 1 পয়েন্ট ফ্র্যাকশন আকারে আসবে, ঠিক আছে, ওই 1 না 0 পয়েন্ট অমনি অ্যান্সার আসবে, তো এটা আমি আর করব না, এটা আমি এমনি রেখে দেবো। আমি কি করব, দশমিক অ্যান্সার যখনই আসবে আমি এটাকে এমনি রেখে দেবো। এটা এবার ইউনিটটা কি হবে, দেখো এগুলো মিটার করেছো, এখানেও মিটার আছে, এখানেও মিটার আছে, তাহলে আমাদের ইউনিটটা হবে মিটার। ব্যাস, আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এই অঙ্কগুলো আসলে এইভাবে এখানে করতে হবে, কিচ্ছু না। কি করব, আমরা ডাইরেক্ট এইভাবেও করতে পারি যে এম ইকুয়াল টু আই বাই ও করে, মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য আর বস্তু দৈর্ঘ্য বার করে নিলাম, দিয়ে বিবর্ধনটা বার করলাম। প্রতিবিম্বের দৈর্ঘ্য আর বস্তু দৈর্ঘ্য দিয়ে আমরা বিবর্ধনটা বার করলাম, হলো। তারপর কি করলাম, ওই বিবর্ধনের ভ্যালুটা আরেকটা সমীকরণে বসালাম, বসিয়ে প্রতিবিম্বের দূরত্বটা আমরা বার করলাম। এইভাবে আমরা করতে পারি, আর নালে এইভাবেও আমরা করতে পারি, একই ব্যাপার। এভাবে করলে আমার মনে হয় টাইমটা কম লাগবে। দেখো এখানে দুটো ক্যালকুলেশন হতো, দুটো ক্যালকুলেশন আর করতে হলো না, এটা ডাইরেক্ট হয়ে গেল, ইজিলি হয়ে গেল। এই টাইপটা একদম সেম টাইপ, একটু আলাদা। ঠিক আছে, দেখো কোশ্চেনে দেখো, একটি বস্তু দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, বস্তু দৈর্ঘ্য এটাকে আমরা কি দিয়ে লিখি, ও দিয়ে। ও উত্তল লেন্সের সামনের দূরত্বে রেখে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের, দেখো এখানে দৈর্ঘ্যের আছে, দৈর্ঘ্যের প্রতিবিম্ব, তাহলে এটা হচ্ছে আই, পাওয়া গেল। এবার দেখো কি বলছে, এইটা দেখো, আমাদেরকে এখানে বলেছে রৈখিক বিবর্ধন বার করতে, রৈখিক বিবর্ধন ও দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব, রৈখিক বিবর্ধন আর প্রতিবিম্ব দূরত্ব বার করতে বলেছে। এই টাইপটা এই কারণে একটু আলাদা। কেন, কারণ দেখো এখানটা দেখো ভালো করে, এখানে এই টাইপ দিয়ে অঙ্কটাও হতো, আবার এই টাইপ দিয়ে অঙ্কটা হতো, কিন্তু ওই অঙ্কটার ক্ষেত্রে কি হয়েছে, এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের দেখো বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার, আর দেখো এখানটা 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব দেওয়া আছে, মানে বস্তু দৈর্ঘ্য আর প্রতিবিম্ব দৈর্ঘ্য দেওয়া আছে, এটা দিয়ে রৈখিক বিবর্ধন তো বেরিয়ে যাবে। এম ইকুয়াল টু আই বাই ও করলে রৈখিক বিবর্ধন বেরিয়ে যাবে, কিন্তু প্রতিবিম্ব দূরত্বটার আমরা কি করব, এটা তো কিছু নাই, এটার তো কোনো ভ্যালু দেওয়া নেই। প্রতিবিম্বের দূরত্ব, বস্তুর দূরত্ব কি আমরা ভ্যালু জানি না তো। আসলে এই কোশ্চেনটা ভুল করেছে, ঠিক আছে, টেস্ট পেপার যখন ছাপা হয়েছিল কোশ্চেনটা ভুল হয়েছে। এটা বিবর্ধন তুমি বার করে তুমি এই ফর্মুলাটা ইউজ করবে, ঠিক আছে, এম ইকুয়াল টু ভি বাই ইউ। এবার ভিটাকে আমাকে বার করতে বলেছে, এটাকে আমার বার করতে বলেছে, এটাও কি আমাদের কিন্তু বলে দেওয়া আছে, এটা আমাদের বলে দেওয়া আছে, কিন্তু এখানে দেওয়া নেই। এখানে যে কোশ্চেনটা যে ছাপা হয়েছে, কোশ্চেনটা ছাপাতে ভুল আছে। এটা এবিটিএ টেস্ট পেপারেও আছে, এটা পর্ষদের টেস্ট পেপারেও আছে, আবার এটা তোমার ইয়েতেও আছে, কি বলে, রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রাতেও আছে। তাই আমি এই অঙ্কটা আমি বলছি এটা ভুল দেওয়া আছে। এখানে যে দূরত্ব আছে না, দূরত্বটা এখানটা এইটা হবে, এখানটা 2 সেন্টিমিটার হবে। 2 সেন্টিমিটার দূরত্বে বা অন্য দূরত্বে, দূরত্ব অন্য হোক, কিন্তু কোন একটা দূরত্ব ওখানে হবে। ঠিক আছে, তবে না আমি এটা বার করব। নাহলে তুমিই বল, আমি এটা জানি, এই দুটোই জানি না, তাহলে কি আমি বার করতে পারবো না। তাহলে এখানে এইভাবে তুমি এবার অঙ্কটা করো, করে এই অঙ্কটাকে কমেন্ট করবে। আশা করি পারবে বুঝতে, ঠিক আছে, আশা করি বুঝতে পারবে। আর যদি না পারো তো তুমি একটা কাজ করবে, পর্ষদের যে সেট টুর ভিডিও আছে আমার চ্যানেলে, দেখবে একটা সেট টুর ভিডিও করেছিলাম, ওখানে কিন্তু এই অঙ্কটা ছিল। ওই অঙ্কটা তুমি ওখান থেকে একবার বুঝে নেবে, ঠিক আছে, ওখানে আমি বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার দেখো আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ এলাম। এই টাইপ থেকে কিন্তু কোশ্চেন আসে, এটা কি, এটা স্নেলের সূত্র। এই টাইপ থেকে অনেক কোশ্চেন আসে পরীক্ষাতে, অনেক কোশ্চেন, প্রায় প্রত্যেক বছর কোশ্চেন থাকে, এমসিকিউ হোক আসবে। খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, এই টাইপের অঙ্কগুলো কিন্তু ছাড়বে না। ঠিক আছে, এ মিউ বি ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, ঠিক আছে, আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন। ঠিক আছে, আইটা কি, আইটা হলো আপতন কোণ, আর আরটা কি, আরটা হলো প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ প্রতিসরণ কোণ। আর এ মিউ বি এটা কি, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটাকে বলা হয় এ মিউ বি। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের
প্রতিসরাঙ্ক, ব্যাস। ঠিক আছে, আর এটা একটা মনে রাখবে, এটা কি বলতো, এটা চ্যুতিকোণ। চ্যুতিকোণ বার করার ফর্মুলা, চ্যুতিকোণ। এই যে ডেল্টাটাকে বলা হয় চ্যুতিকোণ। আইটা তুমি জানো আইটা কি, আইটা আপতন কোণ, আরটা কি, আরটা হয়েছে প্রতিসরণ কোণ। এইবার এই যে ফর্মুলাটা যেটা এখানে আছে, এখন আছে, এটা এখন যেটা আছে, এটা কখন বলতো, এটা তখন হবে যখন মাধ্যমটা লঘু থেকে ঘন থাকবে। লঘু থেকে যখন ঘন থাকবে তখন এই ফর্মুলা। যখন ঘন থেকে লঘু হবে, যখন ঘন থেকে লঘু হবে, তখন এটা উল্টে যাবে, উল্টো হয়ে যাবে, ডেল্টা ইকুয়াল টু আর মাইনাস আই হয়ে যাবে যখন ঘন থেকে লঘু হবে। এই হয়েছে ফর্মুলা। যদি কারণ মনে না থাকে এখন যেটা কি করে করতে হয়, তো আমি একটু সিম্পলি একটু শর্টে একটু বলে দিচ্ছি। মনে করো এই একটা বিভেদ তল আছে, মনে করো এই একটা বিভেদ তল আছে, এই বিভেদ তলের ওপর কোন একটা আলোক রশ্মি এইভাবে আপতিত হলো, এইভাবে আপতিত হলো। আপতিত হয়ে আলোক রশ্মিটা প্রতিফলিত হতো, প্রতিফলিত হতো, এটা আমরা জানি। এবার একটা জিনিস তুমি বুঝবে, এবার দেখো যখনই আলোক রশ্মি এইভাবে আপতিত হলো, তখন আমরা কি করতাম, আমরা একটা এইভাবে অভিলম্ব আঁকতাম, অভিলম্ব এইভাবে একটা ড্র করতাম। এবার এইখানে কি হচ্ছে, আলাদা আলাদা মাধ্যম হয়ে যাচ্ছে। উপরের মাধ্যমটাকে বলা হয় লঘু মাধ্যম, আর নিচের মাধ্যমকে বলা হয় ঘন মাধ্যম। লঘু মাধ্যম কোনটা, হালকা মাধ্যম, বায়ু মাধ্যম। ঘন মাধ্যম কোনটা, কাঁচ মাধ্যম বা জল মাধ্যম বা কোন একটা তরল মাধ্যম। কোন একটা তরল মাধ্যম হতে পারে, কোন একটা কঠিন মাধ্যমও হতে পারে, ওটাকে বলা হয় ঘন মাধ্যম। আর লঘু মাধ্যম কোনটা, যেটা হালকা, যেটা উপরে আছে, আকাশ, আমাদের আকাশটা বায়ু মাধ্যম, সেটা হলো লঘু মাধ্যম। এবার ওই লঘু মাধ্যম থেকে যখন কোন একটা আলোক রশ্মি এইভাবে বিভেদ তলে আপতিত হয়, তখন কি হয়, যখন লঘু থেকে ঘন মাধ্যমে ঢুকছে, ওর যে দিকটা, সেই দিকটা একটু সরে যাচ্ছে। কেন, যখন আমরা কোনো একটা যখন কোনো একটা আমরা পাথর বা কিংবা কোনো একটা বলকে যখন আমরা জলের ভেতরে ছুড়বো, পুকুরের জল হোক বা পুকুরের জলের ভেতরে যখন আমরা কোনো একটা বলকে ছুড়বো, তখন কি হবে, তুমি যে স্পিডে বলটাকে ছুড়েছিলে ওই স্পিডটা তো থাকছে না, কারণ ওখানে ধাক্কা খেয়ে খেয়ে কমছে, স্পিডটা কমছে। তাই কি হবে, ওর যাওয়ার কথা যেখানে ছিল তার থেকে আগেও পড়ে যাবে বলটা। মানে মনে করো যে আলোক রশ্মিটার যাওয়ার কথা ছিল এইভাবে, কিন্তু ও এইভাবে যাবে, একটু সরে গেল। এই যে সরে গেল, এটাকে বলা হয় কি, প্রতিসরণ। কেন প্রতিসরণ বলা হয় বুঝতে পারছো? প্রতিফলন মানে কি, প্রতিফলন মানে হয়েছে এইটা, প্রতিফলন মানে হয়েছে এইটা, এটা হলো প্রতিফলন। এই ঘটনাটাকে বলা হচ্ছে প্রতিফলন, আর এই ঘটনাটাকে বলা হচ্ছে প্রতিসরণ। বুঝতে পেরেছো কেন? ওটা হয়েছে রিফ্লেকশন, রিফ্লেকশন। প্রতিফলন মানে কি, যত ডিগ্রি কোণে আলোক রশ্মি আপতিত হলো, অত ডিগ্রি কোণেই আলোক রশ্মি আবার প্রতিফলিত হবে। ঠিক আছে, যে অ্যাঙ্গেলে সেম অ্যাঙ্গেল। বলটাকে আমি এইভাবে মেঝেতে ছুড়বো, যেভাবে ছুড়বো সেভাবেই ওটা রিফ্লেক্ট হবে। আমরা কোণ কি করবো, আপতন কোণ, প্রতিফলন কোণ, চ্যুতিকোণ, এটা আমরা সবসময় কি, আপতন কোণ, প্রতিফলন কোণ, এটা আমরা কার সাথে করব, এটা আমরা সবসময় অভিলম্বটার সাথে করব, অভিলম্ব। এটা নয় কিন্তু, এই যে লম্বা যেটা দেখছো তুমি নিচের দিকে, এটা নয়, এটা নয়, এটা বিভেদ তল, এটা বিভেদ তল। অভিলম্বের সাথে, অভিলম্বের সাথে কোনটা হবে, এই যেটা, এটা তো আলোক রশ্মি, এই যে এটা তো আপতিত রশ্মি, এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, আর এটা প্রতিসৃত রশ্মি। আপতিত রশ্মির সাথে এই যে অভিলম্বের সাথে যে কোণটা করেছে, অভিলম্বের সাথে যে কোণটা করেছে, এটাকে আমরা বলছি আপতন কোণ আই। আর এই যে প্রতিসৃত রশ্মি, এখানে নিচে অভিলম্ব, এটা অভিলম্ব, এটা অভিলম্ব, এটার সাথে যে কোণটা করেছে, এটার সাথে যে কোণটা করেছে, এটাকে আমরা বলছি প্রতিসরণ কোণ। আর তাহলে চ্যুতিকোণ কোনটা, চ্যুতিকোণ ওইটা যেটা সরে আসছে, দেখো যাওয়ার কথা ছিল এইভাবে, কতটা সরে এলো, কতটা সরে এলো, কতটা সরে এলো, এতটা সরে এসছে, এতটা সরে এসছে, এই যতটা সরে এসছে ওটাকে বলা হচ্ছে চ্যুতিকোণ। আর ঘন মাধ্যমে কি হবে বলতো, ঘন মাধ্যমে হবে উল্টাটা, পুরো উল্টা। কেন, জলের ভেতর থেকে আমরা বায়ু মাধ্যমের দিকে বলটাকে ছুড়ছি, জলের ভেতর থেকে বায়ু মাধ্যমে আমরা বাইরে, জলের বাইরে বলটাকে ছুড়ছি। তাই কি হচ্ছে, বলটা জলের ভেতরে যতটা স্পিডে যাচ্ছিল
যখন জল থেকে বাইরে আমরা বায়ু মাধ্যমে এলাম তখন কি হচ্ছে, স্পিডটা কমে যাচ্ছে। ঠিক একই জিনিস, ঠিক আছে। এবার অঙ্ক করতে করতে আমরা বুঝে যাবো, আরো জিনিসটা ক্লিয়ার হবে, তুমি দেখবে আরো জিনিসটা ক্লিয়ার হবে। অঙ্ক করো। দেখো অঙ্কটা কি বলছে, প্রথম অঙ্কটা কি বলছে দেখো, বলছে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ 45 ডিগ্রি হলে এবং প্রতিসৃত রশ্মি অবিলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণ করলে চ্যুতি কোণ কত। দেখো কত সহজ অঙ্ক দিয়েছে, ডেল্টার মানটা আমাকে বার করতে বলেছে। আর আপতন কোণ, এই যে এখানে আই আছে 45 ডিগ্রি, আর অভিলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণ বলছে, এটা কি, এটা প্রতিসরণ কোণ। এই যে এখানে বলেই দিয়েছে দেখো, প্রতিসৃত রশ্মি এটা আমাকে বলে দেওয়া আছে, তার মানে এটা আর। তাহলে এখানটা আমাদের সূত্রটা কি ছিল, ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর। আই এর ভ্যালু কত 45 ডিগ্রি, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু 60 ডিগ্রি, তাহলে 45 মাইনাস 60 কত হয়ে গেল, -15 ডিগ্রি। -15 ডিগ্রি এখানে আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে। এবার তোমার মনে হতে পারে, অনেকে এটা মনে হতে পারে যে স্যার ডেল্টা ইকুয়াল টু যে 15 ডিগ্রি হলো, এটা তো ঠিক আছে, কিন্তু এখানে তো কোনো ঘন মাধ্যম লঘু মাধ্যম কিছু দেওয়া নেই। যদি কিছু না দেওয়া থাকে তখন কি করবে, তখন যেমনি সিম্পল লঘু থেকে ঘনর ফর্মুলাটা ছিল, ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর, ওই ফর্মুলাতেই অঙ্কটা করে দেবে। যদি দেওয়া না থাকে তো, যদি দেওয়া থাকে তখনই করবে। যদি এটা বলে দেওয়া থাকতো ঘন থেকে লঘু, তখন আমি কি করতাম, এটা 60 - 45 ডিগ্রি করতাম, তাহলে কি হতো, তাহলে এটা -15 ডিগ্রি আসতো না, তাহলে এটা +15 ডিগ্রি আসতো। কিন্তু এখানে দেওয়া নেই, এখানে দেওয়া নেই বলে আমি যে এটা ধরতে পারবো না যে আপতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ মাইনাস আপতন কোণ হবে, সেটা আমি এখানে ধরতে পারবো না, কারণ এখানে বলে দেওয়া নেই তো। এখানে তো বলে দেওয়া নেই যে ঘন থেকে লঘু মাধ্যমে যাচ্ছে আলোক রশ্মিরা, আলোক রশ্মিটা যেদিকে যাচ্ছে সেই অনুযায়ী অঙ্কটা হবে। ঠিক আছে। যখন বলে দেওয়া থাকবে না তখন আমরা যে নর্মাল লঘু থেকে ঘনতে যায় ওইভাবে আমরা ধরবো। তো দেখো পাশের ছবিতে কি বলছে দেখো, বায়ু থেকে একটি তরলে আপতিত, দেখো এখানে বলে দিচ্ছে যে বায়ু মাধ্যম থেকে ঘন মাধ্যমে একটা তরলে, এই তরলটা হচ্ছে ঘন মাধ্যম, আলোক রশ্মি আপতিত হচ্ছে আর প্রতিসৃত হচ্ছে। তো এখানে গতিপথটা এখানে দেখো দেখা যাচ্ছে যে কিভাবে যাচ্ছে, বলছে স্নেলের সূত্র ব্যবহার করে তরলটির দেখো প্রতিসরাঙ্ক বার করো। এবার আমাদের ওই টাইপটা এসছে, প্রতিসরাঙ্ক আমাদের বার করতে বলছে। তাহলে প্রতিসরাঙ্কের ফর্মুলাটা কি ছিল, মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, এটা আমাদের সূত্র ছিল। এবার দেখো আগে প্রথমে মিউ লিখবে, ঠিক আছে, আগে ওই সব কিছু লিখবে না যে বায়ু থেকে ঘন সব কিছু লেখা যাবে না, আগে মিউ লিখবে। তারপর তুমি কি করবে, প্রথমে কে আছে, মানে কার থেকে কার দিকে যাচ্ছে, বায়ু থেকে তরলের দিকে যাচ্ছে, মানে লঘু থেকে ঘন, লঘু থেকে ঘন। তাহলে এখানে তুমি এটাকে এইভাবে লিখতে পারো, মিউ, বায়ুকে আমরা ইংলিশে কি বলি, এয়ার, এ লিখতে পারো। তরল, ওটা তরলটা কি, জলই ধরতে পারো তুমি, ওয়াটার ধরতে পারো, তো এইভাবে লিখতে পারো, কিংবা নাও লিখতে পারো, কোনো প্রবলেম নেই, কারণ এখানে এটা তোমাকে পরম প্রতিসরাঙ্ক বার করতে বলেনি। যদি পরম প্রতিসরাঙ্ক বার করতে বলতো তখন আমরা এটা লিখতাম। এবার দেখো আইটা দেখো আমাদের কত দেওয়া আছে 30 ডিগ্রি। এবার এখানেই সবাই অঙ্কটাকে ভুল করে বসবে, যার জন্য অঙ্কটা ভুল হয়। তুমি ভালো করে এটা দেখো, আগের অঙ্কটা ঠিক করে দেখো, আমি কি বলেছিলাম, আপতন কোণ কখন হবে, এই জিনিসটা ভালো করে বুঝবে। আপতন কোণ, প্রতিসরণ কোণ, এগুলো সবসময় আমরা কার সাথে মাপবো, অভিলম্বের সাথে। দেখো তুমি জিনিসটা, অভিলম্বের সাথে আপতন কোণ করেছি, দেখো অভিলম্বের সাথে আই, নিচে দেখো অভিলম্বের সাথে আর কোণ করেছি। ডেল্টাটা বাদ দাও তুমি, আমি আপতন কোণ আর প্রতিসরণ কোণ বলছি, আপতন কোণ অভিলম্বের সাথে, প্রতিসরণ কোণ অভিলম্বের সাথে, কিন্তু ওখানে কি দেওয়া আছে দেখো, ছবিটা দেখো, এইটা হচ্ছে অভিলম্ব, এইটা অভিলম্ব, কিন্তু কার সাথে করেছে, বিভেদ তলের সাথে দেখো করা আছে, দেখো দেখো বিভেদ তলের সাথে করেছে 30 ডিগ্রি, বিভেদ তলের সাথে করেছে 45 ডিগ্রি। তাহলে স্যার এখানটা আমরা কি করব, এখানটা অঙ্কটা করা যাবে, কি করে করা যাবে দেখো, ভালো করে বল জিনিসটা তুমি, এইটা, এটা বিভেদ তল, এইভাবে গেছে অভিলম্বটা, অভিলম্ব মানে লম্বা করে অভিলম্ব গেছে। তো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা দেখে তোমার কি মনে হচ্ছে এখন, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি মনে হচ্ছে না, লম্ব মনে হচ্ছে না, এটা 90 ডিগ্রি, তো এইরকম, এইরকম অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, দেখো তুমি 90 ডিগ্রি, এই গোটা অ্যাঙ্গেলটা বলছি আমি, এটাকে তুমি এখন বাদ দাও, এই গোটা অ্যাঙ্গেলটা বলছি, এই গোটা অ্যাঙ্গেলটা, এটা কি, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি এটা, ঠিক আছে।
তাহলে এখান থেকে আমরা কিন্তু আপতন কোণটা বার করতে পারবো কি করে? এই গোটাটা 90 ডিগ্রি, গোটাটা 90 ডিগ্রি, এইটুকুটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে বলো? গোটাটা 90 ডিগ্রি, এইটুকুটা আমরা জানি 30 ডিগ্রি, তাহলে এইটা কত হবে? 90 - 30 60 ডিগ্রি হবে। ঠিক এইভাবে আমাকে অঙ্কটা করতে হবে এখানে। তাহলে এখানে আমরা কি করব? I ইকুয়াল টু 90 - 30 ডিগ্রি ইকুয়াল টু আমরা কি পাবো? 60 ডিগ্রি। আর সমানও আমাকে ওটাই করতে হবে। এই যে এই অ্যাঙ্গেলটা আমরা পেয়ে গেলাম কত? I ইকুয়াল টু 60 ডিগ্রি। আর কোনটা দেখো, এখানে দেখো আবার এটা বসে একই ভুল করে বসে আছে, 45 ডিগ্রি করে বসে আছে। এইটা এইটা হলো প্রতিসৃত রশ্মি, ঠিক আছে? আর এই যে প্রতিসরণ কোণ হয়েছে এইখানটা, এটা আপতন কোণ ছিল, এটা প্রতিসরণ কোণ। আর এবার এই আর এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। আর এর ভ্যালুটা কত হবে? 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তাহলে আমরা পেলাম 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আর সমান আমরা কি পেলাম? 45 ডিগ্রি। এবার এই ভ্যালুগুলো এখানে বসাও, সিম্পল, দেখো সহজ অঙ্ক, কিচ্ছু কঠিন না। সাইন 60 ডিগ্রির ভ্যালু বসাও বাই সাইন 45 ডিগ্রি। এবার এই অঙ্কটা করার জন্য বা স্নেলের সূত্রের অঙ্ক করার জন্য আমাদেরকে ত্রিকোণমিতি টেবিলটা মনে রাখতে হবে। যে ত্রিকোণমিতির যে কিছু ফর্মুলা হয়, আশা করি তোমরা এতদিনে জানো, কারণ এতদিনে তো মাধ্যমিক সামনে চলে এসছে, তোমরা ওই টেবিলটা আশা করি কিছু জানো। অ্যাটলিস্ট সাইনের ভ্যালুগুলোকে মনে রাখতে হবে। সাইনের ভ্যালু যদি তোমার মনে থাকে, কস আর ট্যানের ভ্যালু তুমি এমনি বার করে নেবে। সাইনের ভ্যালুটা খালি তোমাকে জানতে হবে, ঠিক আছে? সাইনের ভ্যালুটা জানতে হবে, ব্যাস, তাহলে পুরো টেবিলটা তুমি বার করে নেবে। এই দেখো, এখানটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? সাইন থিটার ভ্যালু কখন কত কত হয় সেটা আমি এখানে লিখে দিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি। যখন 0 ডিগ্রি হবে তখন সাইন 0 ভ্যালু 0। যখন 30 ডিগ্রি হবে তখন সাইন 30 ভ্যালু কত হবে? হাফ। যখন 45 ডিগ্রি হবে তখন সাইন 45 ডিগ্রির ভ্যালু হবে 1/√2। যখন 60 ডিগ্রি হবে তখন সাইন 60 ভ্যালু হবে √3/2। আর যখন ম্যাক্সিমাম 90 ডিগ্রি হবে তো সাইন 90 ভ্যালু হচ্ছে 1। ব্যাস, এই যে পাঁচটা ভ্যালু, এই পাঁচটা ভ্যালু তোমার মনে রাখতে হবে। এই পাঁচটা ভ্যালু মনে রাখলে তুমি অঙ্কটা পারবে। এই না যে এই পাঁচটা ভ্যালুই আসবে, এই না যে তোমাকে বলবে সবসময় যে সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, এমনি বলবে না। তোমাকে এর বাইরের ভ্যালুও আসতে পারে, এমনি বলতে পারে যে সাইন 50 ডিগ্রির ভ্যালু বলো, সাইন 50 ডিগ্রি দেওয়া থাকতে পারে। তো ওইটা কি করে করবে? সেক্ষেত্রে কি করবে বলতো, তোমার ব্র্যাকেটের মধ্যে ভ্যালুটা দেওয়া থাকবে। ওটা আসছি, ওই টাইপের অঙ্ক আমরা করব, অনেক আছে, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক আছে এখানে, ঠিক আছে? অনেক ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি রেখেছি এখানে, ঠিক আছে? ভালো করে করবে। সাইন 60 ডিগ্রি ভ্যালু কত? √3/2। এবার সাইন 45 ডিগ্রির ভ্যালু কত? সাইন 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2। এবার আমি ওটাকে উল্টাবো, ইনটু করবো, ইনটু, ভাগের আকারে ছিল নিচে আসতো, এইভাবে আসতো, এটাকে আমি এবার ইনটু করছি। তাহলে ইনটু করলে হয়ে যাচ্ছে শুধু √2। তাহলে এখানে √2 আর 2 কেটে গেল, তাহলে এখানে হয়ে যাচ্ছে √2। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে মিউ সমান আমরা পেয়ে গেলাম √3/√2। ব্যাস, এটা হচ্ছে অ্যান্সার। এইটাকে আর কিচ্ছু করতে যাবে না, কোনো কিচ্ছু, কোনো ক্যালকুলেশনের দরকার নেই। তোমার কাছে কোনো ক্যালকুলেটর নেই, মাধ্যমিকে এলাও থাকে না ক্যালকুলেটর, উচ্চ মাধ্যমিকেও এলাও এখন আর নেই, আগে ছিল, আমাদের বেলায় ছিল, এখন আর এখন বারণ করে দিয়েছে। তো যদি তুমি না পারো এখানেই ছেড়ে দেবে, এখানেই তুমি ফুল মার্কস পাবে। ঠিক করে প্রসিডিওরটা করবে, ক্যালকুলেশনটা ঠিক করে করবে, ঠিক আছে? তাহলে আর কিছু হবে না। এবার দেখো পরের কোশ্চেনে কি বলছে। বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2। এখানে প্রতিসরাঙ্ক দেওয়া আছে, মিউ দেওয়া আছে, মিউ দেওয়া আছে √2। বায়ুতে আলোক রশ্মি আপতন কোণ 45 ডিগ্রি, আই দেওয়া আছে 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ কত? প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণটা বার করতে হবে। মানে কি? আমাকে মিউ দেওয়া আছে, আমাকে আই দেওয়া আছে, আমাকে চ্যুতিকোণটা বার করতে বলেছে, মানে ডেল্টার ভ্যালুটা আমাকে বার করতে বলেছে কত। এবার এই ডেল্টার ভ্যালুটা বার করার জন্য আগে আমাকে কিন্তু আর এর ভ্যালু বার করতে হবে, প্রতিসরণ কোণের ভ্যালু বার করতে হবে। এখানে আপতন কোণ দেওয়া আছে, প্রতিসরণ কোণ দেওয়া নেই, আপতন কোণ দেওয়া আছে আর আলোর প্রতিসরাঙ্ক দেওয়া আছে। তাহলে আমরা সূত্রটা কি জানি? মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। এই অঙ্কটাও কিন্তু আমি করে দিয়েছি, ঠিক আছে, পর্ষদের টেস্ট পেপারে।
ওই সেট 2 তেই অঙ্কগুলো আছে, সেট 2 না সেট 3 তে এই অঙ্কটাও আমি করেছি, সেম অঙ্ক। ঠিক আছে, আমাকে আর এর ভ্যালুটা বার করতে হবে, আর এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে আমি এই দুটোকে সোয়াপ করে দেবো, এখানে এটা করে দেবো, এটাকে এখানে করে দেবো, করতেই পারি। তাহলে সাইন আর ইকুয়াল টু সাইন আই বাই মিউ। এবার দেখো ঠান্ডা মাথায়, ঠিক আছে, এবার দেখো কি করতে হবে। এবার সাইন আর ইকুয়াল টু, এখানে সাইন আই এর ভ্যালু বসাও। সাইন আই এর ভ্যালু কত দেওয়া আছে দেখো এখানে 45 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রির ভ্যালু কত? সাইন 45 ডিগ্রি বাই মিউ, তাহলে সাইন 45 ডিগ্রির ভ্যালু কত? 1/√2, আমরা এক্ষুনি করলাম। মিউর ভ্যালু কত দেওয়া আছে? মিউর ভ্যালু দেওয়া আছে √2। তাহলে 1/√2 হচ্ছে সাইন 45 ডিগ্রির ভ্যালু কিন্তু 1/√2, ঠিক আছে, 1/√2 ইন্টু 1/√2। কেন 1/√2 এলো? এবার অনেকে এটা কোশ্চেন করবে। দেখো আমি এটাকে এইভাবেই করছি, নাহলে গুলিয়ে যাবে। ঠিক আছে, 1/√2 বাই নিচে √2 আছে। এবার এই √2 নিচে নিচে কিছু নেই মানে 1 আছে। √2টা তো শুধু √2 আছে না, √2 বাই যদি কিছু থাকতো তাহলে ওটা উল্টে যেত। শুধু √2 আছে, তার মানে কি √2 মানে শুধু √2 মানে কি ওর নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে ওটা যদি আমরা উল্টাই তাহলে 1/√2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/√2 ইন্টু 1/√2। আমি এভাবে কেন করছি? কারণ আমার নিচে জায়গা নেই, তাই আমি এভাবে করছি। তোমরা পরপর নিচে স্টেপ বাই স্টেপ করবে। তাহলে সাইন আর ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? 1/√2 ইন্টু 1/√2, √2 ইন্টু √2। √2 মানে কি 2 এর হাফ, তাহলে √2 ইন্টু √2 কত হবে? 2 হবে। তাহলে 1/2। এবার এই 1/2 এর ভ্যালু কত? কতর ভ্যালু 1/2? দেখো এক্ষুনি করলাম, সাইন 30 ডিগ্রির ভ্যালু দেখো নিচে, সাইন 30 ডিগ্রির ভ্যালু হয়েছে 1/2। তাহলে এখানে সাইন 30 ডিগ্রি বসাও, সাইন 30 ডিগ্রি। এবার এই যে এখানে সাইন আছে, এখানে সাইন আছে, তো সাইন সাইন কেটে যাবে, সাইন সাইন কেটে যাবে। তাহলে কি হবে? তাহলে আর ইকুয়াল টু হয়ে গেল 30 ডিগ্রি। এটা আমাদের কি পেলাম? এটা আমরা পেলাম প্রতিসরণ কোণ। এটা কিন্তু চ্যুতি কোণ না, প্রতিসরণ কোণ আমাকে বার করতে হবে। এবার এই দুটোর সঙ্গে মাইনাস করলে আমরা চ্যুতি কোণ পাবো। এবার এই চ্যুতি কোণটা মাইনাস করার আগে তুমি একটা জিনিস দেখবে, যেটা আমি বলেছি কি, লঘু থেকে ঘন বলেছে না ঘন থেকে লঘু বলেছে, এটা আমাকে দেখতে হবে। বলছে দেখো বায়ু সাপেক্ষে কোনো মাধ্যম, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যম মানে বায়ুটা তো লঘু মাধ্যম, অন্য মাধ্যম মানে লঘু থেকে ঘন, লঘু থেকে ঘন। তাহলে চ্যুতিকোণটা কি হবে? চ্যুতিকোণ কি হবে? ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর। আই এর ভ্যালু কত? 45 ডিগ্রি, আর এর ভ্যালু কত? 30 ডিগ্রি। তাহলে চ্যুতিকোণের ভ্যালু কত হয়ে গেল? ডেল্টা ইকুয়াল টু কত হয়ে গেল? 15 ডিগ্রি। ব্যাস, হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, দেখো একদম কিছু করে লিখবে। এবার দেখো এই অঙ্কটা এবার নিজেরা করো, কিছু না, দেখো কঠিন না, একদম সহজ অঙ্ক। কি বলছে দেখো, একটা আলোক রশ্মি বায়ু থেকে কাঁচ, সেই লঘু থেকে ঘন মাধ্যম প্রবেশ করছে, আপতন কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, প্রতিসরণ কোণও এখানে আমাদের দেওয়া আছে 19.5 ডিগ্রি। এই যেটা আমি বলছিলাম, এটার জন্য অঙ্কের টাইপটা পাল্টে যাচ্ছে। আর দেখো নিচে ভ্যালু দেওয়া আছে, দেখো সাইন 19.5 ডিগ্রি ইকুয়াল টু 0.33। কাচের প্রতিসরাঙ্ক কত আমাকে বার করতে বলেছে, কাচের প্রতিসরাঙ্কটা আমাকে বার করতে বলেছে। তাহলে এখানে লিখবে এইভাবে, মিউ গ্লাস, ঠিক আছে, কাঁচের ইংলিশ টার্মটা হচ্ছে গ্লাস, তাহলে মিউ গ্লাস ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। এবার এখানে ভ্যালু গুলো বসাও, সাইন আই এর ভ্যালু কত? সাইন 30 ডিগ্রি বাই নিচে কত? সাইন 19.5 ডিগ্রি। এবার এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখো যে এই অ্যান্সারটা আসছে কিনা, এই অ্যান্সারটা আসছে কিনা। যদি আসে তো কমেন্ট করবে, কমেন্টে এই অ্যান্সারটা বলে দেবে, ঠিক আছে। আশা করছি তুমি এটা পারবে, এটা আমি নিজেই, তোমরাই করো এটা, ঠিক আছে। এগুলো সহজ অঙ্ক, সহজ অঙ্ক, খালি একটু দশমিকটা একটু দেখে শুনে করবে ক্যালকুলেশন, কমেন্ট করবে। আর দেখো কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নাম্বার 12, কমেন্ট করবে। এবার এই অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে, সহজ অঙ্ক আগেরগুলোর মতোই, এতক্ষণ ধরে তোমরা যে কটা অঙ্ক শিখলে এরকমই অঙ্ক একটু ঘুরিয়ে দিয়েছে, খালি কোশ্চেনটা পড়বে। বলছে একটা আলোক রশ্মি বায়ু থেকে কাঁচে মানে ঘন থেকে লঘুতে
লম্বভাবে ও বিভেদ তল ঘেঁষে আপতিত হলো। এবার এইটার জন্য স্টুডেন্টরা বুঝতে পারে না, বলছে একবার বলছে লম্বভাবে, তারপর বলছে বিভেদ তল ঘেঁষে আপতিত হলো। প্রতি ক্ষেত্রে এই জায়গাটা দেখো, এই জায়গাটাও ফোকাস করো, প্রতি ক্ষেত্রে আপতন কোণ আর প্রতিসরণ কোণের মান নির্ণয় করো। আর ধরে নিতে বলছে কত, কাঁচের প্রতিসরণ আমাকে বলে দিয়েছে √2, এটা আমাকে বোঝাবা আছে। এবার এই অঙ্কটা আমরা কিভাবে করব এটা অনেকে বুঝতে পারে, ভালো করে বোঝো এখানে কি বলছে। এই জায়গাটা পড়ো, প্রতি ক্ষেত্রে মানে এটা দুটো ক্ষেত্র হবে, একই ফর্মুলা দিয়ে আমাকে দুবার কাজ করতে হবে। একবার বলছে, প্রথমবার কি বলছে, লম্বভাবে, আরেকবার বলছে বিভেদ তল ঘেঁষে। তাহলে দেখো এটাকে আমরা দুভাবে করব। দেখো প্রথমবার বলছে প্রথম ক্ষেত্রে, আমি লিখছি প্রথম ক্ষেত্রে, বলছে লম্বভাবে আপতিত হলে, লম্বভাবে আপতিত, কোশ্চেনটা দেখো, ছবি আঁকো, এটা ছবি না আঁকলে হবে না এই অঙ্কটার ক্ষেত্রে। ছবিটা দেখো, এটা একটা বিভেদ তল, আলোক রশ্মিটা বলছে লম্বভাবে আপতিত হলো। এতক্ষণ ধরে কিরকম হচ্ছিল আলোক রশ্মিটা, এই যে এইভাবে হচ্ছিল, কখনো এইভাবে যাচ্ছে, কখনো হয়তো এদিক দিয়ে আসছে, কখনো আবার হয়তো হ্যাঁ এদিক দিয়ে আসছে, এরকম হচ্ছিল। কিন্তু এবার কি হলো, এবার আলোক রশ্মিটা এইভাবে আসছে, এইভাবে আপতিত হলো, এইভাবে আপতিত হলো, আর এইভাবেই উফ, দাঁড়াও, আর এইভাবেই প্রতিসৃত হয়ে গেল। এবার তুমি একটা জিনিস ঠান্ডা মাথায় ভাববে, এখানে অনেকে ভুল করে কি বলতো, আপতন কোণ আর প্রতিসরণ কোণ কত, ভাবো তুমি একবার। এই জায়গাটা অনেকে ভুল করে, অনেকে কি বলবে এখন, 90 ডিগ্রি স্যার, 90 ডিগ্রি নয়। কেন? এটা হয়েছে বিভেদ তল, তুমি ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে জিনিসটা, এই নিচের যে তল, এটা হচ্ছে বিভেদ তল। বিভেদ তল করে এতক্ষণ ধরে চিল্লাচ্ছি, বিভেদ তলটা কি? বিভেদ তলটা হচ্ছে একটা মনে করো কোন একটা কঠিন মাধ্যমে, ঘন মাধ্যমে ঢুকছে, ওই যে মাধ্যমের তলটা, গোটা তল। বিভেদ তল মানে এরকম না যে কোনো একটা স্ট্রেট লাইন, অমনি নয়। বিভেদ তল একটা বড় একটা এরিয়া, প্রথম তল, মনে করো যে এটা মনে করো, আলোক রশ্মিটা এইভাবে আপতিত হচ্ছে, এইভাবে প্রতিফলিত হয়ে যাচ্ছে, বা কিংবা এইভাবে আপতিত হলো, এর ভিতর দিয়ে এইভাবে প্রতিফলিত হলো। এই যে তলটা, এটাকে বলা হচ্ছে বিভেদ তল। এই যে তলটা, এটা কোনো স্ট্রেট লাইন না, দেখে মনে হবে স্ট্রেট লাইন, কিন্তু অ্যাকচুয়ালি এটা আছে এরকম। এই যে তলটা, এটাকে বলা হচ্ছে বিভেদ তল। ঠিক আছে? তো এই যে বিভেদ তল এটা, আর এটা হচ্ছে অভিলম্ব। এবার তুমি আমাকে বলো, অভিলম্বের সাথে আমরা কোণ করি না বিভেদ তলের সাথে? আপতন কোণ, প্রতিফলন কোণ অভিলম্বর সাথে করি, অভিলম্বর সাথে। এখানে কি হয়েছে দেখো, এখানে আপতন কোণ প্রতিসরণ কোণ 0 হবে। কেন 0 হবে? কারণ আলোক রশ্মিটা প্রতিফলন বরাবর, অভিলম্ব বরাবরই আলোক রশ্মিটা আপতিত হচ্ছে। এখানে কি হচ্ছিল, এখানে দাঁড়াও, এখানে একটা ছবি এঁকেছিলাম, দেখো এখানে তুমি এই যে এখানটা দেখো, এখানটা দেখো, এইটা হচ্ছে অভিলম্ব, এটা হলো অভিলম্ব। এখানটা ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে এই জায়গাটা, এটা হলো অভিলম্ব, আলোক রশ্মিটা দেখো এইভাবে আপতিত হচ্ছে, তাই এখানটা আমরা একটা অ্যাঙ্গেল পাচ্ছি। কিন্তু এখানে কি হলো, এই ছবিটার ক্ষেত্রে হয়েছে অভিলম্ব বরাবর এইভাবে আপতিত হচ্ছে, এইভাবে আপতিত হচ্ছে। এখানটা কি আমরা কোণ পাবো? এটার সাথেই তো আমরা কোণ করব, কোণটা তো আমরা এটার সাথেই করব, তাহলে এখানে তো কোনো কোণ হচ্ছে না, কোনো গ্যাপ নেই তো, কোনো কোণের মাঝে যে গ্যাপ, একটা গ্যাপ থাকবে, সেই গ্যাপটা তো নেই। তাহলে এখানে আর কি হচ্ছে, এখানে আলোক আপতন কোণ I সমান হয়ে যাচ্ছে 0, প্রতিসরণ কোণ I সমান R সমান কত হয়ে যাচ্ছে 0। ঠিক আছে? এখানে মিউর কোনো কাজই লাগবে না, কিছু না, সিম্পল কি করবে, মিউ ইকুয়াল টু এটা করে দেবে সাইন 0 বাই সাইন 0, সাইন 0 আর 0 ভ্যালু তো 0ই হয়, ব্যাস হয়ে গেল অঙ্ক। বা এটাও করার দরকার নেই, কারণ এখানে ডাইরেক্ট আমরা ছবিটা আঁকবে, ছবিটাকে তুমি বলে দেবে যেহেতু আলোক রশ্মি লম্বভাবে আপতিত হচ্ছে, তাই আপতন কোণ 0 ডিগ্রি, এবং আপতন কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে যে প্রতিসরণ কোণ এটা তো 0 ডিগ্রি হবে। আপতন কোণ 0 ডিগ্রি, তাহলে প্রতিসরণ কোণ তো 0 ডিগ্রি হবে। সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই সাইন আর, উপরেরটা 0 হলে নিচে যতই থাকুক, নিচে 5 থাকুক, নিচে ইনফিনিটি থাকুক, 0ই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে সেটা ভালো করে বোঝো।
এই ছবিটার মধ্যেই করছি, তোমরা কিন্তু নতুন ছবি আঁকবে একটা, ঠিক আছে? দ্বিতীয় ক্ষেত্র লেখো, দ্বিতীয় ক্ষেত্র। এখানে কি হচ্ছে দেখো, এখানে বলছে বিভেদ তল ঘেঁষে, দেখো এই জায়গাটা দেখো, ফোকাস করো, বিভেদ তল ঘেঁষে আপতিত। কোশ্চেনটা বুঝতে পারছো? বিভেদ তল ঘেঁষে মানে এই যে বিভেদ তল আছে, বিভেদ তল ঘেঁষে এইভাবে আপতিত হচ্ছে। অন্য কালিতে দেখাই তাহলে সুবিধা হবে, তোমাদের এই কারণে অসুবিধা হচ্ছে। এইভাবে আপতিত হচ্ছে, এইভাবে আপতিত হচ্ছে আলোক রশ্মিটা। এবার এই পার্টিকুলার কেসের জন্য কি হচ্ছে, এটা 90 ডিগ্রি হচ্ছে। কেন হচ্ছে? কারণ দেখো, এটা হলো অভিলম্ব। আমরা কার সাথে পরিমাপ করি বললাম? অভিলম্বের সাথে পরিমাপ করি, ঠিক আছে? দাঁড়াও 1 মিনিট, অভিলম্বটাকে আমরা একটু ভালো করে আঁকি। অভিলম্বটা এমনি তখন ওইভাবে এঁকেছিলাম কারণ আলোক রশ্মিটা অভিলম্ব বরাবর যাচ্ছিল, তাই এটা অভিলম্ব। অভিলম্বের সাথে কোনটা হবে তো, কারণ আমরা কোণ তো অভিলম্বের সাথে করি। আলোক রশ্মির যে কোণটা, আলোক রশ্মির যে আপতিত হচ্ছে না প্রতিফলিত হচ্ছে, সেই কোণটা আমরা অভিলম্বের সাথে করি। তাহলে অভিলম্বের সাথে এটা হচ্ছে কোণ আই। দেখো তুমি এই যে এইভাবে আছে, এটা তো 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি, একদম লম্ব ভাবে আছে 90 ডিগ্রি। তাহলে এখানটা কি হয়ে যাচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে আই ইকুয়াল টু 90 ডিগ্রি। আশা করছি এই অঙ্কটা করার পর তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে আপতন কোণ, প্রতিসরণ কোণের আর অভিলম্বে, ঠিক আছে? এবার এই অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? প্রায় এইচএস লেভেলের কোশ্চেন এই অঙ্কটা, এই অঙ্কটা এইচএস এও আছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই অঙ্কটা করবে। বলছে একটা আলোক রশ্মি একটি কাচের ব্লকে এমন ভাবে আপতিত হলো যে প্রতিফলিত ও প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণ বলছে 90 ডিগ্রি। আপতন কোণ আর কাচের প্রতিসরণের সম্পর্ক নির্ণয় করতে, এইখানটা ভালো করে ফোকাস করবে, সম্পর্ক বলেছে। আমাকে কিন্তু বার করতে বলেনি যে আপতন কোণ কত প্রতিসরণ কোণ, ওদের দুজনের মধ্যে রিলেশন বার করতে বলছে আমাকে, সম্পর্ক কি। এবার এটাকে আমরা কি করে করব? আর আরেকটা জিনিস ফোকাস করো, এখানে প্রতিসৃত রশ্মিও দেওয়া আছে, আবার প্রতিফলিত রশ্মিও এখানে দেওয়া আছে। এটাকে ছবি আঁকতে হবে, ছবি ছাড়া হবে না। ছবি আঁকো। আগে একটা কাঁচ ফলক আঁকি, কাঁচ ফলক না আঁকলে বুঝতে পারবে না, দাঁড়া একটু বড় করেই আঁকি, কারণ কাঁচ ফলকই তো বলেছে ছবিতে। আর হ্যাঁ, আগেরটা অঙ্কটাতে না এখানটা এইভাবে লিখে দেবে, ঠিক আছে? আমি লিখিনি। বায়ু থেকে দেখো, এখানে বায়ু আছে, কাঁচ আছে, তাহলে এখানটা উপরটা লিখে দেবে বায়ু মাধ্যম আর নিচটা লিখে দেবে কাঁচ মাধ্যম। লিখলে সুবিধা হয়, ঠিক আছে? লিখবে, অবশ্যই অবশ্যই লিখবে। যদি লঘু ঘন লেখা থাকে তাহলে লঘু থেকে ঘন যেমনি লিখে দাও, ওই রকম। এবার দেখো এই অঙ্কটা, এবার দেখি আমরা এটাকে করার চেষ্টা করি, ঠিক আছে? অভিলম্বটা আগে আঁকি। অভিলম্বটা এইভাবে হবে, এটা অভিলম্ব। এবার কোশ্চেনটা দেখো ভালো করে পড়ো, কি বলছে? কাঁচ ব্লকের মধ্যে এমন ভাবে আপতিত হলো যে প্রতিফলিত ও প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এখানে যেহেতু আপতন কোণ প্রতিসরণ কোণ কিছু বলা নেই, আমি এইভাবে আঁকতেই পারি, ঠিক আছে? আমি আঁকছি যে এখানে আপতন কোণ আমি জানি, এটা হচ্ছে আপতন কোণ, আমি এটা ধরলাম যে আপতন কোণ, এটা হচ্ছে আই, এটা হলো আই। তাহলে প্রতিফলিত রশ্মি মানে কি, আরেকটা প্রতিফলন কোণও আমরা পাচ্ছি, ওইদিকে প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ, এটা প্রতিফলন কোণ, এটা হলো প্রতিফলন কোণ, এটা হচ্ছে প্রতিফলন কোণ, ঠিক আছে? এখানটা অন্য নামও দিতে পারো, এইভাবে প্রতিফলন কোণ নাম দিলাম আমি, প্রতিফলন কোণ, ঠিক আছে? কাঁচ ধরছি, আর উপরেরটা কিছু বলেনি, উপরেরটা লঘু মাধ্যম ধরছি, লঘুই ধরছি, বায়ু দ্বার ধরছি না, কাঁচ মাধ্যমে থাকুক। তো দেখো এটা যাওয়ার কথা কিভাবে ছিল, এই আলোক রশ্মিটা যাওয়ার কথা এইভাবে ছিল, কিন্তু যাবে এইভাবে। প্রতিসরণে তো এটাই হয়, যায় এইভাবে, বুঝতে পেরেছো? এইভাবে যাবে। আর যখন প্রতিফলন হচ্ছে তখন এইভাবে যাচ্ছে। এবার তুমি কি করবে, এই যে যেভাবে যাওয়ার কথা ছিল, এই যে রেখাটা, এই রেখাটা মুছে দাও, এই রেখাটাকে এবার মুছে দাও। মুছে দিয়ে এবার দেখো কি করছে, এটাও মুছে দাও। এই যে প্রতিফলন কোণ তুমি জানো, আর প্রতিসরণ কোণ কোনটা, এটা প্রতিসরণ কোণ। কিন্তু ভালো করে এখানে কোশ্চেনটা পড়বে, বলছে প্রতিফলিত আর প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন। প্রতিফলিত, এটা প্রতিফলিত, এই যে প্রতিফলিত রশ্মি, এইটা এই প্রতিফলন কোণের যে রশ্মিটা, আর এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি, এদের মধ্যেকার কোণ,
ঠিক আছে, এদের মধ্যেকার কোনটাকে আমি আলাদা কালিতে দেখাচ্ছি। কি দিয়ে দেখাই গো, কালিটাই তো নেই। আচ্ছা এটা দিয়ে দেখিয়েছি, দেখো এইটা, এই কোণটা, এই কোণটাকে আমাদের বলা দেওয়া আছে 90 ডিগ্রি। এবার আমাকে এখান থেকে আমাকে বলছে আপতন কোণ আর প্রতিসরণ কাঁচের প্রতিসরাঙ্কের সম্পর্ক নির্ণয় করতে। এবার আপতন কোণটা কি? আপতন কোণ হয়েছে আই, এটা আমরা জানি। কাঁচের প্রতিসরাঙ্ক হয়েছে মিউ, এটা আমরা জানি। তো লিখে দেবো যে ধরি আপতন কোণ আই, কাঁচের প্রতিসরাঙ্ক মিউ। এবার তুমি এখানে বলো এটাকে দিয়ে আমরা কি করতে পারি? এটা আই, এটা আর, প্রতিসরণ কোণ। এবার এই আই আর আর এর মধ্যে কি আমি কিছু চেঞ্জ করতে পারি? আমাদের ফর্মুলাটা মনে করো, ফর্মুলাটা কি ছিল? মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। এবার এই আই আর আর এর জায়গায় আমরা অন্য একটা ভ্যালু পুট করতে পারি। কেন? কারণ এখানটা আমাদের দেখো 90 ডিগ্রি এখানটা আছে, 90 ডিগ্রি এখানটা আছে, আমরা অন্য একটা ভ্যালু পুট করতে পারি। আর কাকে নিয়ে কাজ করতে হবে এটা আমাদের মাথায় আসতে হবে। আপতন কোণ আর কাঁচ প্রতিসরাঙ্ক, এই দুটোর মধ্যে, এটা আর এটা, এই দুটোর মধ্যে আমাকে রিলেশন বার করতে বলেছে। এটার সঙ্গে বার করতে বলেছে? বলেনি। তাহলে আমি কোনটাকে নিয়ে কাজ করব? আমি সাইন আর এর জায়গাতে রিলেশন একটা বানাবো। এখানটার নামকরণ একটু করে দিই, ঠিক আছে, সুবিধা হবে। দেখো এটার নাম দিলাম পি, আপতন বিন্দুর নাম দিলাম আমি এটা ও, আর অভিলম্বের নাম দিলাম আমি এন, এন ড্যাশ, এন এন ড্যাশ নাম দিলাম। আর আর কোথায় নাম দিই? আর এটার নাম দিচ্ছি আর, আর এটার নাম দিচ্ছি এস। তাহলে এবার এখানে তুমি একটা জিনিস দেখো, আর কোনটা কোনটা? আর কোন হয়েছে এটা এস ও এন ড্যাশ, এস ও এন ড্যাশ, এটা কি? এটা হয়েছে প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ কোনটা? কোণ এস ও এন ড্যাশ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ আর। আর কোণ পি ও এন হয়েছে আই, আপতন কোণ। এবার এই 90 ডিগ্রি কোণটা দেখো, কোণ আর ও এস, আর ও এস, কোণ আর ও এস, এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার তুমি এখানে একটা জিনিস খুব ভালো করে দেখবে, ভালো করে বুঝবে এটা। আমরা কি জানি? আপতন কোণ সমান প্রতিসরণ কোণ, প্রতিফলন কোণ। তাহলে আমরা এটা এখানে বলতে পারি যে আই আর এই আই একই জিনিস, যে আপতন কোণ এটা আই সমান প্রতিফলন কোণ। তাহলে দেখো এবার আই এখানে আবার আছে 90 ডিগ্রি, এখানে আবার আছে আর। এবার তুমি এখানে একটা কথা বলবে, এই যে এই যে লম্বটা, এই যে এইটা, এই পার্টটাকে তুমি, এই পার্টটা ছাড়ো, এই পার্টটাকে তুমি দেখবে, ঠিক আছে, এটা এইভাবে আছে, এটা এইভাবে আছে লম্বটা। এই যে অভিলম্বটা এবার তুমি দেখো, অভিলম্বটা এইভাবে আছে। এই যে এইভাবে কোণটা, এই কোণটা কত? এই কোণটা কত? মনে করো এটা স্ট্রেট ছিল, মনে করো একটা স্ট্রেট লাইন, তার যে কোণ, এই যে কোণটা, এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি। দেখো তুমি এটা তো এইভাবে, এটা একটা স্ট্রেট লাইন কিনা, এই যে অভিলম্বটা একটা সরল রেখা। তো এই সরল রেখার যে কোণটা সেটা কত? 180 ডিগ্রি। তাহলে তুমি দেখো এটা যদি 90 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি সমান কত হবে? আই ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস আর, এই তিনটে মিলেই তো 180 ডিগ্রি হবে না? 180 ডিগ্রি যেটা আছে একটা স্ট্রেট লাইনে, একটা স্ট্রেট লাইনের কোণ তো 180 ডিগ্রিই হবে, চাঁদা বসিয়ে দেখলে 180 ডিগ্রিই হবে। তাহলে এই যে পুরো অ্যাঙ্গেলটা, পুরো কোণটা যেটা ওখানটা আছে, ওগুলো আমরা বার করতে পারবো। তার মানে কি, এই যে তিনটে কোণ, এই তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে কি আমি আর এর ভ্যালু বার করতে পারবো? এখান থেকে কি আমি আর এর ভ্যালু বার করতে পারবো? পারবো। দেখবে তুমি, আমরা কি পাচ্ছি দেখো, 180 ডিগ্রি হয় একটা স্ট্রেট লাইনে, তাহলে 180 ডিগ্রি সমান আই প্লাস 90 ডিগ্রি প্লাস আর। এবার এখানে আমাকে কি জানতে লাগবে এটা দেখো, এখানে আমাকে জানতে লাগবে আর এর ভ্যালুটা, আর এর ভ্যালুটা। তাহলে আমি এই দুটোকে কি করব? এই দিকে পাঠিয়ে দেবো, এই দুটোকে আমি ওই দিকে পাঠিয়ে দেবো। তাহলে কি হয়ে যাবে? 180 ডিগ্রি মাইনাস আই মাইনাস 90 ডিগ্রি ইকুয়াল টু হয়ে গেল আর। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এটাকে উল্টে দাও, সোয়াপ করে দাও, আর ইকুয়াল টু এখানে চলে এলো, আর এই গোটাটা ওই দিকে চলে যাবে। তাহলে 180 ডিগ্রি মাইনাস আই মাইনাস 90 ডিগ্রি। তাহলে দেখো এখানে আর সমান আমরা কি পেলাম? 90 ডিগ্রি মাইনাস আই, আর ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আই, এটা এলো।
এবার এই ভ্যালুটাকে তুমি কি করবে, ওই সমীকরণে বসাও, ওই সমীকরণটাতে বসাও। তাহলে 1 ইমপ্লাই দি কি হচ্ছে, মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর এর জায়গায় ভ্যালুটাকে বসাও, সাইন 90 ডিগ্রি মাইনাস আই। এবার এখানে একটা মিরাক্কেল হলো, কি বলতো, এখানে সাইন 90 মাইনাস আই এর ভ্যালু কত হবে বলো। এটা তোমরা জানো, এটা ত্রিকোণমিতির কনসেপ্ট। ত্রিকোণমিতিতে আমরা কি জানি, ভালো করে মনে করার চেষ্টা করো। ত্রিকোণমিতিতে আমরা জানি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হবে কস থিটা। আবার কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কিন্তু সাইন থিটা। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা। এটা আমরা কোথায় পড়েছি, ত্রিকোণমিতিতে পড়েছি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, মিউ ইকুয়াল টু সাইন আই বাই কস কস আই। এবার সাইন আই বাই কস আই এটা সমান কি হবে, ট্যান আই। কেন, কারণ সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা, এটা আমরা পড়েছি। সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা, এটা আমরা জানি। তাহলে মিউ ইকুয়াল টু ট্যান আই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের যে সম্পর্ক বার করতে বলেছিল। দেখো তুমি কি করে বুঝবে, ঠিক দেখো, আপতন কোণ আছে আই, এই যে এই আই আছে, কাঁচের প্রতিসরাঙ্ক মিউ, এই দেখো মিউ এখানে আছে, ব্যাস হয়ে গেল। তুমি চাইলে এখানটাও এটাকে ছেড়ে আসতে পারো, ঠিক আছে। যদি তোমার মনে হয় যে না তুমি বুঝতে পারছো না, তুমি এখানেও ছেড়ে আসতে পারবে, তুমি এখানটাতেও ছেড়ে আসতে পারো। কেন পারো, কারণ দেখো আমাকে আপতন কোণ রাখতে হবে আর যে কাঁচের প্রতিসরাঙ্ক রাখতে হবে। এবার আমি ওই দুটোকে অ্যাডজাস্ট করি না করি, আমি যদি ওইটাকে ওইভাবে রেখে দিই, তাও কিন্তু এটা আছে। আমাকে কি হবে, আমাকে বলেছে আপতন কোণ আর প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক, মানে প্রতিসরণ কোণটাকে আমাকে হাঁটাতে হবে। প্রতিসরণ কোণ এই যে আরটাকে, এটাকে আমাকে হাঁটাতে হবে, এটাকে আমাকে হাঁটাতে হবে। আমি হাঁটিয়ে দিয়েছি, ব্যাস। আমি চাইলে এখানটাও শেষ করতে পারি, আমি চাইলে এখানটাতেও শেষ করতে পারি। আমার মনে হয় এতদূর আসাটা একটু বেটার হবে, কিন্তু আমার মনে হয় যে এতদূর করলেও তোমাকে মার্কস দিয়ে দেবে।